একটি গুলিও না ছুড়ে তাইওয়ান দখলে নেবে চীন, কিন্তু কিভাবে? লেবানন ইসরায়েল চরম উত্তেজনার রূপ নেবে কি যুদ্ধে? কেন সতর্ক করল জাতিসংঘ? চীনের গুয়াংডং প্রদেশে ভয়াবহ বন্যা, ৩৮ জনের মৃত্যু। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। একটি গুলিও না ছুড়ে তাইওয়ান দখল করতে পারবে চীন, কিন্তু কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন, শুনতে অবাস্তব মনে হলেও তাইওয়ান দখলে চীনের সামনে আছে এমনই এক অভিনব কৌশল। এই পদ্ধতিতে দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের পকেটে নিয়ে নিলে কিছুই করতে পারবে না যুক্তরাষ্ট্র সহ তাইপের মিত্ররা। সেক্ষেত্রে সেনা হামলা, আগ্রাসন, গোলাগুলি কিংবা যুদ্ধ করে দেশ দখলের চিরচেনা সে পদ্ধতি এবার ভুলে যেতে বলছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ চীনের সাগরে তাইওয়ান নিয়ে চলমান সংকট ও চীনের সম্ভাব্য রণকৌশল নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ ছাড়াই তাইওয়ান দখল করতে পারে চীন, সেজন্য লাগবে না কোনো সমরাস্ত্র, নেই ভয়ঙ্কর গোলাগুলি কিংবা শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রয়োজন। চাইলেই গণতান্ত্রিক দ্বীপরাষ্ট্রটি চলে আসবে বেইজিংয়ের কবজায়। বিশেষ কৌশলে তাইওয়ানের নিয়ন্ত্রণ নিলে কোনো কিছুই করতে পারবে না দেশটির পশ্চিমা মিত্ররা। কিন্তু কি সেই তুরুপের তাস? চীনের মুঠোয় তাইওয়ান কি আসলেই এত অসহায়? চীন সবসময় দাবি করে এসেছে তাইওয়ান আলাদা কোনো রাষ্ট্র নয়, বরং এটি মহাচীনের একটি খণ্ডাংশ। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্রমবর্ধমান মারমুখু মনোভাবে আরও দৃঢ় হচ্ছে সেই আশঙ্কা। বেইজিংয়ের কাছে পাত্তাই পাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের কড়া আপত্তি কিংবা যুদ্ধের হুমকি। বিশেষজ্ঞদের বিবেচনায় তাইওয়ান দখল করতে হলে চীনের সামনে দুটি পথ খোলা আছে: পুরোমাত্রায় সশস্ত্র আক্রমণ কিংবা সামরিক অবরোধ। তবে ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ একটি কৌশল সম্পর্কে দিয়েছে সতর্কবার্তা। সেটা হলো বহির্বিশ্ব থেকে তাইওয়ানকে সম্পূর্ণ আলাদা করে ফেলা। তাইওয়ানকে একঘরে করে ফেলার তুলনামূলক নতুন পদ্ধতিটিকে বলা হচ্ছে গ্রে জোন ট্যাকটিক্স। সরাসরি যুদ্ধে না জড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাতে বেঁধে ফেলা যায় তাইপের হাত পা। চীনা কোস্টগার্ড ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সিগুলো বন্ধ করে দিতে পারে তাইওয়ান সংলগ্ন সব বন্দরের প্রবেশাধিকার, আটকে দিতে পারে দরকারি বিদ্যুৎ পণ্য সহ 2 কোটির বেশি মানুষের দ্বীপরাষ্ট্রের সব ধরনের জরুরি সরবরাহ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের রিপোর্ট বলছে, খুব বড় ও কঠিন রকমের কোয়ারেন্টাইন দরকার হবে না। ছোট ছোট বাধা, ইচ্ছামতো তাইওয়ানিজ জলযানে তল্লাশি, বন্দরে ব্যবসা করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ, এমন সব পদক্ষেপ ভয় পাইয়ে দিবে দ্বীপরাষ্ট্রটির স্থানীয় বাসিন্দাদের। চীনা বন্দরে তাইপের কোনো জাহাজ নোঙর করলে ভারী শুল্ক আদায়ের ঘোষণাও দিতে পারে চীন। সীমিত পরিসরে তাইওয়ানের বন্দর নির্ভর কার্যক্রম বন্ধ করে দিলে সেটা সামাল দিতেই হিমশিম খাবে তাইপে। উদাহরণ হিসাবে বলা যায়, তাইওয়ানের সবচেয়ে ব্যস্ত বন্দর কাওসিয়ং। এখান থেকেই পরিচালিত হয় দেশটির সামুদ্রিক আমদানির 57%। পোর্টটির দৈনন্দিন কর্মকাণ্ডে পরিকল্পিতভাবে ব্যাঘাত ঘটাতে পারলে বিপদে পড়ে যাবে তাইওয়ান। বহরে আকারের দিক থেকে চাইনিজ নৌবাহিনী হচ্ছে বিশ্বের বৃহত্তম বাহিনী। দেশটির কোস্ট গার্ডের সমুদ্রগামী জাহাজের সংখ্যা 150টি, আর ছোট জাহাজ আছে 400-র বেশি। বেইজিংয়ের মেরিটাইম সেফটি এজেন্সি সামরিক বাহিনীর সাথে একত্রে কাজ করে কয়েকশো মাছ ধরার নৌকা। এত বড় শক্তির বিপক্ষে তাইওয়ানের কোস্টগার্ডের কাছে আছে মাত্র 10টি সমুদ্রগামী জাহাজ, আর তাদের ছোট ভেসেলের সংখ্যা মাত্র 160টি। গ্লোবাল সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রবিন্দু, শিল্পোন্নত অর্থনীতির দেশ তাইওয়ান। ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রে তৈরি হয় বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে শত্রু হলেও বহুদিন থেকেই ব্যবসায়িক মিত্র তাইওয়ান চীন। স্বাধীন দ্বীপটিকে একঘরে করে ফেললে তীব্র হবে আঞ্চলিক অস্থিরতা। তাইওয়ান নিয়ে আপাতত আগ্রাসী আচরণেই সীমাবদ্ধ থাকছে চীনা ড্রাগনের অবস্থান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
লেবানন আরেকটি গাজা শহরে পরিণত হলে তা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা সহ বিভিন্ন স্থানে নৃশংস বোমা হামলা চালিয়ে অন্তত ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। গাজায় হামলা চালিয়ে শান্ত হচ্ছে না ইসরায়েলি বাহিনী। একের পর এক হামলা চালিয়ে আসছে লেবাননে। বাড়ছে ইসরায়েল লেবানন সংঘাতের মাত্রা। বিশ্লেষকরা বলছেন বড় ধরনের যুদ্ধে জড়িয়ে যেতে পারে উভয় পক্ষ। এমন সময় দেশ দুটির পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধের হুঙ্কারে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই অঞ্চলের জনগণ চায় না লেবানন আরেকটি গাজায় পরিণত হোক। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করতে আমি বাধ্য হয়েছি। উভয় পক্ষের ক্রমবর্ধমান উত্তেজনা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত তৈরি করতে পারে। এখনই বিষয়টি নিয়ে জোরালোভাবে কথা বলা উচিত, কেননা এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে চায় না। গুতেরেস বলেন, এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই। অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলের উত্তেজনা কমাতে কাজ করছে বলেও জানান গুতেরেস। The parties must urgently recommit to the full implementation of Security Council Resolution 7. কোনো ধরনের হানাহানি করে এই সংকটের সমাধান হবে না। সংঘাত বন্ধে বিশ্বকে অবশ্যই জোর গলায় এবং স্পষ্টভাবে আহ্বান জানাতে হবে। জাতিসংঘ শান্তিরক্ষীরা এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা উন্নত করতে সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে। এদিকে শুক্রবার রাফার আল মাউসি এলাকায় হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে তাঁবুর মধ্যে সেনারা ট্যাঙ্ক দিয়ে হামলা চালালে ২৫ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জন আহত হন। খান ইউনিসে দখলদারদের হামলায় পিতা পুত্র সহ নিহত হয়েছেন ৩ জন। গাজা সিটির ৭টি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত এবং ১৭ জন আহত হন। ওই দিন শহরটির একটি বাড়িতে ইসরায়েলি হামলায় হত্যার শিকার হন আরও ৫ ফিলিস্তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংরুতে পাতাল রেল নির্মাণ প্রকল্পের রাস্তার অংশ ধসে পড়েছে। ভূগর্ভের দুটি পানির পাইপ ফেটে যাওয়ার পরে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আশপাশের ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংরুতে পাতাল রেল নির্মাণ সাইটের একটি রাস্তার অংশ ধসে পড়েছে। শহরটির পাতাল রেল কর্তৃপক্ষের মতে শুক্রবার ভোরে ভূগর্ভে চাপা পড়ে দুটি পানির পাইপ ফেটে যায়। পরে ১২ মিটার দীর্ঘ রাস্তাটি ধসে পড়ে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এই দুর্ঘটনার সময় কোনো নির্মাণ কাজ চলছিল না বলেও দাবি করে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই আশেপাশের ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ধসে পড়া সড়কটিতে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। নির্মাণকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ধসে পড়া অংশের জরুরি মেরামত কাজ চলছে। ওদিকে পানি এবং গ্যাস কোম্পানিগুলো ভূগর্ভে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। ইফাত জাহান, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি সুপারমার্কেটে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় ৩ বেসামরিক নিহত হয়েছে। সে সময় 2 পুলিশ কর্মকর্তা সহ আহত হয়েছেন আরও 10 জন। শুক্রবার ফোর্ডিস শহরের ম্যাট বুচার গ্রোসারিতে এক বন্দুকধারী অতর্কিত হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে অন্তত 11 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের মৃত্যু হয়। পরে পুলিশ গুলি চালালে বন্দুকধারীও পাল্টা গুলি করে। পাল্টাপাল্টি গোলাগুলির সময় 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশের গুলিতে আহত ওই সন্দেহভাজন হামলাকারীও। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বন্দুকধারীর গুলিতে আহত বেসামরিক নাগরিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কি কারণে এই হামলা চালানো হয়েছে তার প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে আরকানসাস পুলিশ কর্তৃপক্ষ। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের পিংওয়ানে ভারী বৃষ্টির কারণে 38 জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির কারণে অঞ্চলটিতে ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট 6,759 হেক্টর ফসলি জমি এবং 452 হেক্টর মাছের পুকুর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের পিং ইউয়ানে ভারী বৃষ্টির কারণে দুর্যোগে ৩৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় আরও ২ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ১৬ জুন সারাদিনব্যাপী ভারী বৃষ্টির কারণে অঞ্চলটিতে ভূমিধস, বন্যা এবং কাদার স্রোতের সূত্রপাত ঘটে। গত ৪ এপ্রিল থেকে বন্যা মৌসুম শুরু হওয়ার পর থেকে পিং ইউয়ানে ১,২,২,১.৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অঞ্চলটিতে বন্যায় আনুমানিক ৫৫,৩৮৮ জন স্থানীয় বাসিন্দা ক্ষতির সম্মুখীন হয়েছে। ধসে পড়েছে ২,২৪৭টি আবাসিক ভবন এবং বাড়িঘর। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩,২০৩টিরও বেশি আবাসস্থল। বিপর্যয়ের কারণে এখন পর্যন্ত ৮২টি রাস্তা বন্ধ হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৬,৭৫৯ হেক্টর ফসলি জমি এবং ৪৫২ হেক্টর মাছের পুকুরও। এছাড়া যোগাযোগ টাওয়ার, বিদ্যুৎ সরবরাহ সুবিধা, পানি সরবরাহ প্রকল্প এবং পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে বন্যায় প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি প্রায় ৫.৮৫ বিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় ৮০৫.৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অঞ্চলটিতে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের প্রচেষ্টা চলছে। ইফাত জাহান, বাংলাভিশন। এক ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা যার রেশ কাটতে সময় লাগবে অন্তত ২০,০০০ বছর। হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার চেয়েও ৪০০ গুণ ভয়াবহ প্রভাব ফেলে এই দুর্ঘটনা। বর্তমান ইউক্রেনের চেরনোবিলে কি হয়েছিল সেদিন? বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি নিয়ে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা, যা জাপানের হিরোশিমা থেকেও ৪০০ গুণ ভয়াবহ ছিল, যার ফলে আগামী ২০,০০০ বছরেও মানুষ থাকতে পারবে না এই অঞ্চলে। বর্তমান ইউক্রেনের চেরনোবিলের এই দুর্ঘটনার ফলে বিষাক্ত তেজস্ক্রিয়তার প্রভাবে ইউরোপের কয়েক হাজার শিশু আক্রান্ত হয় থাইরয়েড ক্যান্সারে। কিন্তু কি হয়েছিল সেদিন? ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর রিয়েক্টরে একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা। একটি নিউক্লিয়ার রিয়েক্টরকে ঠান্ডা রাখতে পানি ব্যবহার করা হয়, আর এই পানি সবসময় রিয়েক্টরের মধ্য দিয়ে প্রবাহিত করতে হয়। এর জন্য পাশের একটি রিজার্ভ থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সরবরাহ করা হতো। কিন্তু যদি বিদ্যুৎ চলে যায় কোনো কারণে, তাহলে ব্যাকআপ জেনারেটরও ছিল, তবে সেই জেনারেটর চালু হতেও ১ থেকে ২ মিনিট সময় লাগত। এই অল্প সময়টাও যেন পানি সরবরাহ বন্ধ না থাকে, তাই রিয়েক্টরের নিজের শক্তিকে কাজে লাগানোর জন্য চালানো হচ্ছিল পরীক্ষা। এই পরীক্ষাটি ওই বিদ্যুৎ কেন্দ্রের বাকি ৩টি রিয়েক্টরে সফল হলেও ৪ নম্বর রিয়েক্টরে সফল হয়নি। পরীক্ষার জন্য রাতের নির্দেশনা দেওয়া হয় যেন রিয়েক্টর ৪-এর বিদ্যুৎ উৎপাদন কমিয়ে ৭০০ মেগাওয়াটে নামানো হয়। নির্দেশনা অনুযায়ী কন্ট্রোল রডের মাধ্যমে উৎপাদন কমানো হয়, কিন্তু কর্মীরা দেখতে পান যে উৎপাদন যতটুকু কমার কথা ছিল তার চেয়ে বেশি কমে গেছে। সে সময় ৪ নম্বর রিয়েক্টরের ভেতর জেনন গ্যাস ভরে গিয়েছিল। এই গ্যাস পারমাণবিক চুল্লির একটি বর্জ্য, যা আপনা আপনি কিছুক্ষণ পর পুড়ে যায়। এই গ্যাসের কারণে চুল্লির বিক্রিয়ার শক্তি কমে যায়, আর এ কারণেই হিসেবের চেয়ে অনেক কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শিফট সুপারভাইজার আলেকজান্ডার আকিমভ জেনন গ্যাসের বিষয়টি বিবেচনা না করে নির্দেশনা দিলেন যেন কন্ট্রোল রড বের করে নিয়ে আসা হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে। সেই পারমাণবিক চুল্লিতে ছিল ২০০টিরও বেশি কন্ট্রোল রড, এবং নির্দেশনা দেয়া ছিল যেন অন্তত ১৫টি রড সবসময় চুল্লির ভেতরে থাকে। কিন্তু কর্মীরা ৮টি রড ভেতরে রেখে বাকি সব রড বের করে ফেলেন। এর ফলে হঠাৎই বিক্রিয়া বেড়ে যায়। বিদ্যুৎ উৎপাদন গিয়ে দাঁড়ায় ৩৩,০০০ মেগাওয়াটে। ফলে উত্তপ্ত হয়ে যায় চুল্লি। রিয়েক্টরকে ঠান্ডা রাখার জন্য যে পানি ছিল তা মুহূর্তেই বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। ফলে পানির অভাবে রিয়েক্টর আরও উত্তপ্ত হতে থাকে। এর ফলে পুরো ভবনটি কেঁপে ওঠে। কর্মীরা ভয় পেয়ে যান আর ইমার্জেন্সি বোতাম চাপেন। এর ফলে সবগুলো কন্ট্রোল রড একসাথে রিয়েক্টরে প্রবেশ করে। এই কন্ট্রোল রডে ছিল আরও এক সমস্যা। রডগুলো বোরন দিয়ে তৈরি হলেও এদের আগায় ছিল গ্রাফাইট, আর গ্রাফাইট এই বিক্রিয়াকে আরও বেশি শক্তিশালী করে। ফলে যখন সবগুলো কন্ট্রোল রড একসাথে রিয়েক্টরে প্রবেশ করে, তখন পানির অভাবে শক্তিশালী হয়ে ওঠা বিক্রিয়ার গতি আরও বৃদ্ধি পায়। ফলাফল কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে চুল্লির উপরে থাকা কয়েক টনের লোহার ঢাকনা ছিটকে বাইরে চলে আসে। সাথে সাথে ২ জন কর্মী মারা যান।
এই বিস্ফোরণের ফলে রিয়েক্টরের কোর গলে যায় এবং কয়েক মিনিটের মধ্যে আরও একটা বিস্ফোরণ হয়, যা আগের চেয়েও ভয়ানক ছিল। এবং মুহূর্তের মধ্যেই বাতাসের মাধ্যমে উচ্চ মাত্রায় তেজস্ক্রিয় বর্জ্য চারদিকে ছড়িয়ে পড়ে। আর এই তেজস্ক্রিয়তা ছিল জাপানের হিরোশিমা থেকে অন্তত 400 গুণ বেশি শক্তিশালী। 4 নম্বর রিয়েক্টরের ভবন পুরোটা আগুনে পুড়তে থাকে। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসে, কিন্তু তারা জানতো না যে রিয়েক্টরে কোর গলে গেছে। তারা ভেবেছিলেন সাধারণ আগুন। আগুন নেভানোর চেষ্টা চলে, কিন্তু কোনো লাভ হয় না। শুধু যে লাভ হয় না তা না, ফায়ার সার্ভিসের 20 জনেরও বেশি সদস্য রেডিয়েশনের কারণে মাসখানেকের মধ্যেই মৃত্যুবরণ করেন। পরে এই আগুন নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার থেকে বালু ছিটানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও আজ পর্যন্ত এই অঞ্চলে তেজস্ক্রিয়তা উচ্চমাত্রায় রয়েছে, ফলে এখনও সেখানে মানুষ থাকতে পারে না। পুরো এলাকাটি একটি ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে। শুধু তাই না, এই তেজস্ক্রিয় পদার্থগুলো পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে যায়। আশপাশের ঘাসের উপর এই পদার্থগুলো জমা হয়। সেই ঘাস গরু খায়। সেই গরুর দুধের কারণে হাজার খানেক শিশু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়। চেরনোবিলের এই দুর্ঘটনায় সরাসরি 2 জনের মৃত্যু হয়, কিন্তু এর ফলে সৃষ্ট রেডিয়েশনের প্রভাবে মৃত্যু হয় কয়েক হাজার মানুষের। এই অঞ্চলে এখন বন্য পশু পাখির বসবাস। রেডিয়েশনের কারণে সেই পশু পাখিদের মধ্যেও ক্যান্সার ছড়ায়, তবে তা মানুষের তুলনায় অনেক কম। গবেষকদের হিসেবে এই অঞ্চল মানুষের বসবাসযোগ্য হতে সময় লাগবে অন্তত 20,000 বছর। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।